আমি শম্পা দাস, আমি বহরমপুর মিউনিসিপ্যালিটির ওখান থেকে এসেছি। আমি বিয়ের আগের থেকে এখানে আসতাম, আমার হাজব্যান্ডও এখানে আসতো। ওর এখানে আসার পরে ওর চাকরি হয়েছে। আমার মেয়ে বিয়ের পরে বাচ্চা কাচ্চা হচ্ছিল না, প্রায় 4 বছরের মাথায় এনার কাছে আবার আমি আসলাম। আসার পরে অনেক ডাক্তার দেখিয়েছি, তারপরেও আসছিল না। তারপরে আমি এই তপন শাস্ত্রীর কাছে আসার পরে আমার এই মিষ্টি মেয়েটা এখানে আসার পরে হয়েছে। আমি তারপরে আবার আমার এই মেয়ের জন্য আবার এসেছি। আপনারা দয়া করে ওনার কাছে আসুন, আশা করি আপনাদেরও কাজ হবে। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা বিশেষ যোগ নিয়ে বলবো। এই যোগটা আমাদের জীবনে কিন্তু অনেক বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কিন্তু ক্ষতি করতে পারে। এই যোগটা সম্বন্ধে খুবই একটা বাজে যোগ। এই যোগটা সম্বন্ধে আপনাদের একটু ওয়াকিবল এবং সচেতন করাবো, আপনারা যাতে একটু সাবধানে থাকতে পারেন। এর আগে আমি যতগুলো প্রেডিকশন করেছি আপনারা জানেন। আগুন লাগবে, আগুন লেগেছে, প্লেন ক্র্যাশ হবে, হয়েছে, ট্রেনের গোলমাল হয়েছে, জলোচ্ছ্বাসের পর হবে, প্রচণ্ড দাবদাহ একটা থাকবে, বৃষ্টিও প্রচুর হবে এবছর। বিভিন্ন দিক থেকে প্রবলেম কিন্তু চলে আসছে। ভূমিকম্পের জায়গাটা পাচ্ছি, প্রচুর ক্ষতি হয়ে গেছে। ভারতবর্ষেও ভূমিকম্প হবে কিন্তু এরকম যোগ কিন্তু পাচ্ছি। তো এই যে যোগটা, এই যোগটার কারণ বলছি, এটা আমাদের মঙ্গলের বছর 2025, মানে মঙ্গলের বছর। এবং এই মঙ্গলের বছরের ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু গোলমাল হওয়ার যোগ কিন্তু আছে। মঙ্গল আবার নিচস্থ অবস্থায় এই সময়টায় আছে কর্কটের ঘরে। এই যোগগুলো কিন্তু ভীষণ। বৃহস্পতি বসে আছে এখন কোথায়, বৃষের ঘরে, এবং ষষ্ঠ মানে 6টা গ্রহ যুক্ত হয়ে বসে আছে, একই সঙ্গে একটা ঘরে বসে আছে। এই যোগটাও কিন্তু কোনো ভালো যোগ নয়। আমি বলেছি একটা 5/6 ঘরে যদি 200 জন লোক ঢুকে যায়, প্রত্যেককে হাঁসফাঁস করবে। প্রত্যেকটা ঘরে কিন্তু একটা গ্রহ থাকলে খুব ভালো হয়। সেই গ্রহের যদি নিজের ঘর হয় তাহলে কিন্তু ভালো। যেমন মেষের ঘরে যদি মঙ্গল থাকে ভালো, যদি বৃষের ঘরে শুক্র থাকে ভালো, তুলার ঘরে শুক্র থাকলে ভালো, মিনের ঘরে শুক্র থাকলে ভালো। মিনের ঘরে শুক্র উচ্চস্থ এখন আছে বর্তমানে, কতগুলো জায়গা কিন্তু ভালো আছে। কিন্তু একটি গ্রহ থাকতে হবে। কিন্তু একটা ঘরে 30 ডিগ্রি ঘর, 360 ডিগ্রি, 12টা রাশি আমাদের, 12টা ঘর, 3 12 36, 360 ডিগ্রি নিয়ে আমাদের কিন্তু জীবন পৃথিবীটা চলছে। সেই 30 ডিগ্রি একটু ছোট্ট ঘরের মধ্যে কিন্তু 6টা গ্রহ মীন রাশিতে এখন প্রবেশ করেছে, যার ফলে 29শে মার্চ কিন্তু শনি ঢুকে গেছে। রাহু ওখানে বসে আছে অনেকদিন থেকে। রাহু, শনি, বুধ, শুক্র এবং এই যে গ্রহগুলো, 6টা গ্রহের যে অবস্থান, এই অবস্থানটা কিন্তু ভীষণ আমাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ক্ষতি করে। কিছু কিছু রাশির ক্ষেত্রে ভীষণ ক্ষতি করে। তার মধ্যেও কিন্তু এখন যে যোগটা পাওয়া যাচ্ছে, 29শে মার্চ কিন্তু শনি ঢুকে গেছে, রাহু ওখানে। শনি রাহু এই যে যুক্ত হওয়াটা, এটাকে আমরা বলি শ্রাপিত যোগ, শ্রাপিত যোগ, অভিশাপ যোগ বা পিশাচ যোগ বলি। পিশাচ যোগ, শ্রাপিত যোগ, অভিশাপ যোগ। এই যোগটা কিন্তু শনি রাহুর যে এই যুক্ত, এটা কিন্তু খুব একটা ভালো খবর না। 18ই মে রাহু কিন্তু চলে আসছে কোথায়, কুম্ভের ঘরে। অনুরূপভাবে রাহু কেতু সবসময় বিপরীত মুখে থাকে আপনারা জানি, এবং তারা সবসময় সমসপ্তমে অবস্থান করে। সপ্তম ঘরে সমসপ্তমে অবস্থান করে রাহু কেতু। রাহু 18ই মে চলে আসছে কোথায়, কুম্ভের ঘরে। তার সঙ্গে সঙ্গে কিন্তু কেতু চলে যাচ্ছে সিংহের ঘরে। সিংহ রাশিতে এখন কিন্তু শনির একটা ধাইয়া চলছে, আবার সিংহের ঘর রবির ঘর। সেখানে কিন্তু 18ই মেয়ের পর কিন্তু ভীষণভাবে কেতুর ওখানে অবস্থান হচ্ছে রবির ঘরে। এটা ভালো যোগ না। এই শনি এবং রাহু একসাথে যুক্ত হওয়ার পরে এবং একই নক্ষত্রে কিন্তু যুক্ত হচ্ছে, শনিও একই নক্ষত্র হচ্ছে, রাহুও কিন্তু একই নক্ষত্র হচ্ছে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যুক্ত হওয়ার ফলে এটাকে শ্রাপিত অভিশাপ যোগ বলে এবং পিশাচ যোগ বলে। এই যোগটার ফলে কিন্তু রাহু একটা কুচক্র গ্রহ, শনি করে নাড়াচাড়া, রাহু করে শেষ। রাহু যখন যেটা করবে একদম শেষ করে দেবে। শনি একটা কর্মকারক গ্রহ, ন্যায়ের গ্রহ, জাস্টিসের গ্রহ, তবু শনি কিছুটা ফিরিয়ে দেয় পরে। কিন্তু রাহু দেখবেন গঙ্গাতে বা সাগরে, সমুদ্রে যদি কেউ মারা যায় জলে ডুবে, তার কিছুক্ষণ 1-2 ঘন্টা বাদে দেখবেন সাগর ফিরিয়ে দেয়। দেখবেন ডাঙাতে পড়ে আছে, মরে গেছে হয়তো, মৃতদেহটা ভাসছে ঠিক পাড়ে, সমুদ্রের পাড়ে কিন্তু ভাসছে কিছুদিন বাদ, বা কিছুদিন না, 1 দিন বা
10 ঘন্টা 6 ঘন্টা বাদে কিন্তু সাগর ফিরিয়ে দেয়। শনি কিন্তু সেরকম ফিরিয়ে দেয়। সাগর আর সমুদ্রের সাথে একটা মিল আছে, সেটা আমি বলবো আপনাদের পরে। তো এই জায়গাটা কিন্তু শনি কিন্তু ফিরিয়ে দেয়। শনি একটা ন্যায়ের কারকগ্রহ, জাস্টিসের কারকগ্রহ, এই জন্য শনিকে আমরা শনি মহারাজ বলে থাকি। এই কতগুলো শনির গুণ আছে। শনি ন্যায় বিচার করে। শনি কেউ খারাপ কাজ করলে শনি তাকে শাস্তি দেয়। অর্থাৎ খারাপ কাজ চলবে না। যাদের এই 7.5 চলছে, মীন রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি, 2.5 বছর, মেষ রাশির হচ্ছে 7.5 বছর, কুম্ভ রাশির 5 বছর, মীন রাশির 5 বছর, কুম্ভ রাশির 2.5 বছর। 2.5 বছর 7 বছর এই রাশিগুলো যে কথাগুলো বললাম, মেষ রাশিরকে বললাম 7.5 বছর, কুম্ভ রাশির 5 বছর এবং মীন রাশির 5 বছর, কুম্ভ রাশির 2.5 বছর। এই 2.5 বছর, 7.5 বছর এবং 5 বছর আপনারা কুকাজ, কুকথা, খারাপ কাজ করবেন না। শনি রুষ্ট হয়ে যাবে, আপনাদের জীবনে কিন্তু বরবাদ করে দেবে। এমনি এদের শনির 7.5 চলছে। শনির 7.5তে পিতামাতার শরীর নিয়ে চিন্তিত থাকে। পিতামাতার মৃত্যু পর্যন্ত হতে পারে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের, খুব কাছের মনের গুরুজন, খুব ভালোবাসে, পিসি, কাকা, জেঠিমা, মাসিমা, তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ডাক্তার, কবিরাজি, হসপিটালাইজ করতেই হবে শনির 7.5তে। তো এই পিশাচ যোগটা যে হচ্ছে, আমাদের মনে কিন্তু পিশাচ চলে আসবে, আমাদের মনে অভিশাপ চলে আসবে। যারা খুব অভিশপ্ত হয়ে আছেন, এই যোগটায় কিন্তু ভীষণ একটা ক্ষতি হতে পারে। অভিশপ্ত হয়েছেন মানে আপনার কেউ গুরুজন স্থানে আপনাকে অভিশাপ দিয়েছে, আপনার রাহু শনি কারুর এক ঘরে আছে, আপনার রবি কেতু এক ঘরে আছে, শনি শুক্র এক ঘরে আছে। এই যোগগুলো যদি কারোর থাকে তাহলে এটাকে বলে অভিশাপ যুক্ত যোগ। এই যোগটার ফলে কিন্তু শনি রাহু যদি কারোর এক ঘরে থাকে, অভিশাপ যুক্ত যোগ, এটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি নিয়ে আসবে আপনাদের জীবনে। মঙ্গল শনি যদি কারোর এক ঘরে থাকে, মঙ্গল রাহু যদি এক ঘরে থাকে, তাহলে আপনাদের জীবনে এই সময়টা কিন্তু অভিশাপে নেমে আসবে। ন্যাচারাল জোডিয়াকে আমরা যেটা পাচ্ছি, ন্যাচারাল চার্ট যেটা পাই, সেই চার্টে আমাদের কিন্তু এখন দ্বাদশ ঘরে এই শনি রাহুর একটা অবস্থান শুরু হয়েছে, যার ফলে শনি কিন্তু মীন রাশিতে গভীরভাবে এখন প্রবেশ করে গভীরভাবে বিচরণ করছে 29শে মার্চের পর 2025-এ। কুম্ভ রাশি 18ই মেতে প্রবেশ করবে রাহু, আর সিংহ রাশিতে কেতু চলে যাবে সমসপ্তম যোগ হয়ে। কোথায়? সিংহের ঘরে কেতুর অবস্থান হবে। এই যে যোগটা মানে মাস 2 থেকে 2.5 মাস আপনারা কিন্তু একটু সাবধান, সতর্কতা থাকবেন। প্রত্যেক রাশির ক্ষেত্রেই আমি বলবো, প্রত্যেক রাশির ক্ষেত্রে আমি বলবো একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। বিশেষ করে বলবো মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনারা কোথাও বেড়াতে যাবেন না। পাহাড় এবং জলে যাওয়ার জন্য যারা প্রস্তুত আছে তাদেরকে ত্যাগ করুন এবং সেটা ক্যান্সেল করুন, নাহলে কিন্তু বড় বিপদের সম্মুখীন আপনারা হতে পারেন। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এটা দ্বাদশে সৃষ্টি হয়েছে। জ্যোতিষের 3টে দুস্থান আছে, 6, 8, 12, 6th হাউস, 8th হাউস, 12th হাউস। 12th হাউসে কিন্তু এই মীন রাশিতে এই সাপির যোগ, পিশাচ যোগ, অভিশাপযুক্ত যোগটা সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু অভিশাপ নেমে আসতে পারে, হিতে বিপরীত হতে পারে। এটা কিন্তু আপনাদের দেখতে হবে, হিতে বিপরীত হতে পারে। এবং আমরা একটা বলি না সাপে বর, এই সাপে বরের কথাটা কিন্তু আমি বলবো, অভিশাপ যাদের থাকে তাদের আবার বর চলে আসে, মানে একটা ভালো বরদান পেয়ে যায় তারা। সেটা আমি বলবো সাপে বর কোন কোন রাশির হবে, সাপে বর কোন কোন রাশির হবে। তার মধ্যে বেশ কিছু রাশিরই কিন্তু ডিস্টার্ব হয়। যেমন বিশেষ করে বলবো আমি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হতে পারে, কর্ম চলে যেতে পারে। দ্বাদশে এই ঘরটা হয়েছে মানে বিরাট একটা বাজে জিনিস একটা হওয়ার সম্ভাবনা প্রবল আছে। তারপর আসবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ বাজে যোগ। সিংহ রাশির ক্ষেত্রে অষ্টমে এই জায়গাটা সৃষ্টি হয়েছে। 18ই মে আবার কেতু চলে যাচ্ছে সিংহ রাশিতে রবির ঘরে, এটা ভালো যোগ না মোটে। হঠাৎ দুর্ঘটনা হতে পারে, বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে। 4 চাকা যারা চালাচ্ছেন সাবধানে চালাবেন, মদ্যপান করে গাড়ি চালাবেন না, বাইক চালাবেন না, কারুর কালো বাইকে আপনি চাপবেন না, নিজেও চালাবেন না। যাদের সিংহ রাশি, সিংহ লগ্ন 2-2.5 মাস একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। দেখুন ভালো কথা তো আমি বলি, কিন্তু এই যোগগুলো তো আমাদের কিছু কিছু খারাপ করিয়ে দেয়। সেই ক্ষেত্রে বলবো একটু সাবধান, সতর্কতার মধ্যে কিন্তু থাকবেন। দেখবেন অনেক কিন্তু আপনারা সাবধানের মার নেই বলি আমরা, সতর্কের বিনাশ নেই। সতর্ক থাকলে তার বিনাশ হবে না।
সাবধানে থাকলে মার নেই, মানে কোনো মরণ কিছু হবে না, ডিস্টার্ব হবে না। এই কথাগুলো যদি কিন্তু আমার কথা না, সাবধানের মার নেই, সতর্কের বিনাশ নেই, এগুলো কিন্তু সাপে বর, এই কথাগুলো কিন্তু যুগ যুগ থেকে চলে আসছে। সেই কথাগুলোই আপনাদের সামনে ব্যক্ত করছি। এগুলো যদি আপনারা একটু মেনে চলতে পারেন ভীষণ ভালো হয়। বিশেষ করে সিংহ রাশির ক্ষেত্রে বলবো, অষ্টম হচ্ছে মারক স্থান, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে পারে, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। এই 2-2.5 মাসে কি যে হবে ভারতবর্ষ তথা বিভিন্ন দিক থেকে বিভিন্ন রাষ্ট্রনায়কের সাথে মতবিরোধ হবে, একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হবে, দেশে ভূমিকম্পের একটা সৃষ্টি হবে, বিদেশের মাটিতে অনেক ক্ষতি হতে পারে। যারা বিদেশের মাটিতে আছে সিংহ রাশি তারা খুব সাবধানে থাকবেন। যাদের মেষ রাশি খুব সাবধানে থাকে, এমনি মেষ রাশির ক্ষেত্রে বেশিরভাগ লোক বিদেশে থাকে। মেষ রাশি চর রাশি, মেষ রাশির প্রতীক ভেড়া, ভেড়ারা চড়ে চড়ে বেড়ায়, একটু দূরে দূরে চাকরি, দূরে দূরে জায়গা, জন্মস্থান থেকে দূরে থাকার যোগ কিন্তু প্রবলভাবে আছে। তো সেই ক্ষেত্রে বলো মেষ রাশি এবং তার সঙ্গে সিংহ রাশির ক্ষেত্রে সাবধান সতর্কতার মধ্যে বলবো। এরপর আবার তুলা রাশি। তুলা রাশির যে ঘটনা ঘটছে ষষ্ঠ ঘরে হচ্ছে, ষষ্ঠটা আমরা দুস্থান বলি, তাহলে আমরা অষ্টম ঘর কত আমরা সিংহ, দ্বাদশ ঘর কি পেলাম মেষ, এবং তুলা রাশির ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘরে কিন্তু এই সাপির যোগ, অভিশাপ যোগ এবং পিশাচ যোগটা সৃষ্টি হচ্ছে। আপনাদের বাড়িতে যাদের তুলা রাশি, বাড়িতে একটা ভূত প্রেতের উদ্ভব হতে পারে, বাড়িতে হঠাৎ চুরি ডাকাতি হয়ে যেতে পারে, বিভিন্ন দিক থেকে একটা প্রবলেম হতে হবে। 2-2.5 মাস সাবধানে থাকতে হবে। হবেই বলে বলছি না, কিন্তু আমি আপনাদের বলছি মানে আমরা একটু সাবধানে থাকুন, দেখবেন অনেক ভালো হবে। অনেক ভালো কিছু বিষয় আপনারা কিন্তু চলতে পারবেন যদি সাবধানে থাকতে পারেন। এই প্রত্যেক রাশির যে গোলমাল রাশিগুলো বলছি তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। একটু মন্ত্র দেবো, সেটা প্রতিদিন জপ করবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো নিজের রাশিকে, মেষ রাশির খারাপ আছে এখন, এই বছরটাই খারাপ আছে, এখন আবার এই সাপির যোগ, পিশাচ যোগ, অভিষেক যোগের জন্য আরও খারাপ হচ্ছে। নম হ্রিং শ্রীং মেষ রাশয়ে নম। প্রতিদিন সকালবেলা স্নান করে মেষ রাশিকে আহ্বান করুন। আবাহনী এটা মুদ্রা বলে, এই মুদ্রা কিন্তু কাজ করে। ধেনু মুদ্রা, যোনি মুদ্রা, লেলিহান মুদ্রা, আবাহনী মুদ্রা। আবাহনী মুদ্রা এটা আপনার এই হাতটা আমি উল্টো দিকে দেখালাম, কিন্তু এই হাতটা আপনার সামনের দিকে থাকবে, এরকম আঙুলটা থাকবে, এই আঙুলটা ঠিক বুড়ো আঙুলটা কনিষ্ঠার দিকে থাকবে। কিন্তু দেখুন আবাহনী মুদ্রা, আবাহন করছেন, এই আবাহনী মুদ্রার মুখে এরকম করে হাতের কাছে রেখে ঠাকুরের আসনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুন 3 বার, নম হ্রিং শ্রীং মেষ রাশয়ে নম, নম হ্রিং শ্রীং মেষ রাশয়ে নম, নম হ্রিং শ্রীং মেষ রাশ। মেষ রাশিকে জাগ্রতনিষ্ঠ করুন এই সময়টা। প্রত্যেকের উদ্দেশ্যে বলেছি প্রতিদিন করছেন। মেষ রাশির ক্ষেত্রে বলবো, সিংহ রাশির ক্ষেত্রে আবাহনী মুদ্রা করবেন, এরকম মুদ্রা এরকম থাকবে। আবাহনী মুদ্রা করে ওই হাতের দিকে তাকে নম হ্রিং শ্রীং সিংহ রাশয় নম, হ্রিং শ্রীং সিংহ রাশয় নম, নম হ্রিং শ্রীং সিংহ 3 বার বলুন। সারাদিন ভালো যাবে। অশুভ দোষ যেগুলো চলছে অনেকটা কিন্তু আপনি রিলিফ পাবেন। তুলা রাশির ক্ষেত্রে আবাহনী মুদ্রা এরকম করবেন, নিজের দিকে তাকাবেন, আবাহনী মুদ্রাটা সামনে রাখবেন, মানে আপনি রাশিকে আহ্বান করছেন সেই রাশির যাতে খারাপ না হয়। প্রত্যেকের উদ্যোগ প্রত্যেকে করতে হবে। বিশ্ব রাশি সব রাশি যা আছে করতে পারেন। তুলা রাশিকে নম হ্রিং শ্রীং তুলা রাশয় নম, নম হ্রিং শ্রীং তুলা রাশয় নম, এই 3 বার করে মন্ত্রটা বলুন। এরপর আসবো কিন্তু আমি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির কিন্তু একটা ধাইয়া চলছে। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থ করে এই সৃষ্টি হচ্ছে। যাদের পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অনেক ডিটোরিয়েট করবে। যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অনেক কিন্তু বিফল মনোরথ কিন্তু হবে। এই 2 মাস সেরকমভাবে কিছু হবে না। যারা শেয়ার বাজারের সাথে যুক্ত তারা কিন্তু একটু স্টপ থাকুন। যারা কোনো ইনভেস্ট করবেন বলে ভেবেছেন করবেন না। বাড়ি ঘর দর কেনার জন্য চেষ্টা করছেন, কিনবেন না। যানবাহন কেনার একটা চেষ্টা করছেন, কিনবেন না। ধনু রাশির ক্ষেত্রে পিতা মাতার ক্ষেত্রে বিশাল একটা বিপদ আসতে পারে। পিতা মাতাকে নিয়ে বিভিন্ন রোগ জ্বালা অশান্তি, হসপিটাল, টাকা পয়সা বিভিন্ন রকম খরচা হয়ে যেতে পারে। সেই জায়গা কিন্তু ধনু রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে সাপির যোগ, পিশাচ যোগ, এই যে অভিশাপ যোগ, এই যোগটার কিন্তু সব রাশিরই কিছু না কিছু ক্ষতি হবে। এরপর আপনার ছকে যদি কিছু ভালো গ্রহের অবস্থান থাকে, যেমন যদি কর্কটে কারোর বৃহস্পতি থাকে খুব ভালো, কিন্তু যাদের বৃষ রাশি অর্থাৎ চন্দ্র ওখানে থাকবে বৃষ রাশিতে তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। মঙ্গল মেষের ঘরে আছে তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। কিন্তু সবার তো এই পজিশনগুলো নেই, সক্ষেত্রে নেই, উচ্চস্থ নেই। শনি যদি কারো তুলার ঘরে থাকে তাহলে কিছুটা ভালো হবে। এগুলো বিচার বিশ্লেষণ কোনো ভালো জ্যোতিষের কাছে দেখিয়ে নেবেন আপনার কোন গ্রহের অবস্থান কোথায় আছে, কোন নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। তার মধ্যেই কিন্তু এই 4টে রাশির ক্ষেত্রে বলবো মেষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। তার সঙ্গে বলবো মীন রাশির একটু সাবধান হতে। মীন রাশির সাথে সাথে চলছে। মীন রাশিতে 6টা গ্রহের অবস্থান।
মীন রাশিতে শনি রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একই নক্ষত্রে একই সঙ্গে এক জায়গায় স্থিতিশীল হয়ে বসে আছে, যার ফলে এই সময়টা কিন্তু ডিস্টার্বের মধ্যে কিন্তু আপনাদের যাবে। খুব সাবধান সতর্কতার মধ্যে থাকলে আমার মনে হয় আপনাদের ভালো হবে। মীন রাশির চাকরি চলে যেতে পারে, চাকরির স্থলে কিছু ঝামেলা হতে পারে, কথা একটু কম বলে দেবেন, বাড়িতেও যে কথা বলবেন সব মানে মেপে জোকে বলবেন। এবং চেষ্টা করো মীন রাশির যারা সদস্য আছে বাড়িতে একসাথে দুপুরে বা রাতে যে খাবারটা খাবেন একসাথে বসে খাবেন, সে যাই খাবার খান, এটা যদি মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনে কিন্তু অশুভ দোষগুলো কিন্তু হবে না। তার মধ্যেই কিছু রাশির বললাম এই রাশিগুলোর খুবই খারাপ আছে। তার মধ্যে বৃষ রাশির একাদশের সৃষ্টি হচ্ছে, একাদশ থেকে আয়টা একটু কমে যেতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। এই সময়টা 2-2.5 মাস একটু ডিস্টার্ব যাচ্ছে পিশাচ যোগের ফলে। এবং মিথুন রাশির ক্ষেত্রে কর্ম পরিবর্তন, কর্ম বিচ্ছেদ, কর্ম হারিয়ে যেতে পারে, কর্মস্থলে আপনাকে জবাবদিহি করতে হতে পারে। যারা সরকারি লেভেলে আছে তাদের ক্ষেত্রে কোনো ঝামেলা বা ব্যাংকে যারা আছেন সরকারি ব্যাংকে টাকা তজরুপের বিভিন্ন রকম গোলমাল হতে পারে। এইসব ছোট ছোট দিকগুলো কিন্তু গোলমাল হতে পারে, সেটা আমি বলবো। কর্কট রাশির ক্ষেত্রে নবম স্থানে হয়েছে এই পিশাচ যোগটা, আপনার জীবনে অভিশাপ নেমে আসতে পারে। নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান, নবম স্থান হচ্ছে থিসিস, নবম স্থান হচ্ছে গবেষণা, নবম স্থান হচ্ছে ভাগ্যকে পরিবর্তন করিয়ে দেবে। এই সময়টা ভাগ্য বিপর্যয় ঘটতে পারে কর্কট রাশি, তার জন্য সাবধানে কিন্তু থাকবেন। আর অষ্টম ঘরে আমি বললাম এই রাশিগুলোর কিন্তু খুবই খারাপ আছে, যেটা হচ্ছে সিংহ রাশির। কন্যা রাশির ক্ষেত্রে কেতুর এখন অবস্থান 18 মের পর কেতু চলে যাবে, যার ফলে কন্যা রাশির ক্ষেত্রে কিছুটা ভালো হবে, কিন্তু বলবো বিবাহিত জীবনের ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে। বিয়ে যাদের হয়ে ঠিক হয়ে আছে কেটে যেতে পারে এই সময়টা। 2-2.5 মাসের মধ্যে এমন একটা ঘটনা ঘটবে, মেয়ে পক্ষ বর পক্ষের মধ্যে এমন একটা ঘটনা ঘটবে যে বিয়েটা বিচ্ছেদ হয়ে যাবে, বাড়ি ঘর দর বুকিং হয়ে গেছে, গোলমাল হয়ে গেছে, সমস্ত গোলমাল হবে। কেন আপনাকে বলছি, যদি আপনারা কথা একটু কম বলেন, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। বিশেষ করে যে মেয়ের সাথে দেখা হয়েছে তার শাশুড়ির সাথে তো কথা হয়, দেখাশোনা হয়ে গেছে, লগ্ন ধরা হয়ে গেছে, বাড়ি বুক করা হয়েছে, কার্ডটা এখনও ছাপানো হবে হয়তো, সেই শাশুড়ি যে নতুন বউ হবে তার সাথে কিন্তু দেখাশোনা করে যদি বিয়েটা হয় একটু কথাটা কম বলবেন। শাশুড়ির যে হবু, যে শাশুড়ির যে বৌমা হবে তার এমন একটা কথোপকথন হবে শাশুড়ির পছন্দ হবে না, ছেলেকে পিঞ্চ করবে, তার নিজের বর অর্থাৎ শ্বশুরকে পিঞ্চ করবে, করে বিভিন্ন দিক থেকে বিয়েটা ভেস্তে যেতে পারে। সেটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে ভীষণভাবে দেখা যাচ্ছে, যেহেতু সপ্তম ঘর থেকে আমাদের বিবাহ বিচার করতে হয়, সপ্তম ঘর থেকে প্রেম বিচার, প্রেমও কেটে যেতে পারে। সেই জায়গায় কিন্তু একটু ডিস্টার্বের যোগ আছে, একটু তা বলবো সাবধান থাকলে কিন্তু ভীষণ ভালো হবে। এরপর আসবো কিন্তু মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে প্রথমে যে রাশিগুলোর কথা বললাম খুবই খারাপ হওয়ার যোগ, বাকি যে রাশিগুলো বলছি কি কি বিষয়ে সাবধানে থাকেন। মকর রাশির ক্ষেত্রে 3য় স্থানে এই পিশাচ যোগ, অভিশাপ যোগ, শাপিত যোগ সৃষ্টি হয়েছে। বন্ধু বান্ধব থেকে একটা বিচ্ছেদ হতে পারে, পার্টনারশিপের মধ্যে প্রচণ্ড ঝগড়া হতে পারে, অর্থাৎ পার্টনারশিপের সঙ্গে কথাবার্তা কম বলবেন এবং পার্টনারশিপ যাদের সঙ্গে আছে তাদের সঙ্গে সমান একটু ভালো ব্যবহার করবেন। 2 পার্টনারের 2টো বউ আছে, বইয়ের সঙ্গে কিন্তু ঝামেলা হয়ে যাবে 2 বইয়ের মধ্যে, যার পর পার্টনারশিপ ছাড়ার পর বিজনেস কিন্তু আপনি একটা প্রমোটিং করছেন, আপনার জমি জায়গা আছে, আরেকজন যে আছে পার্টনার তার টাকা আছে, বা আপনার টাকা জমি জায়গা সবই আছে, যে পার্টনার আছে তার সেরকম কিছু না, সে কিন্তু দেখে শুনে সুন্দর করে কাজগুলো করছে। এই একটা পার্টনারশিপ হয়, আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, সেখানে কিন্তু 2 বইয়ের মধ্যে একটা ঝামেলা হয়ে অশান্তি হতে পারে, এরকম ইন্ডিকেট করছে। 3য় ঘর থেকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, অপরের স্ত্রী, নিজের স্ত্রীর মধ্যে একটা ঝামেলা হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন। আর এরপর আসবো মকর রাশির ক্ষেত্রে। মকর হলো কুম্ভ রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশির 2য় ঘরে হচ্ছে। 2য় ঘর থেকে আমরা অর্থ বিচার করি, 2য় ঘর থেকে রূপ রস লাবণ্য বিচার করি। আপনার দেখবেন শরীর অনেক খারাপ হয়ে যাবে, আপনার দেখবেন রংটা অনেক কালো হয়ে যাবে, আপনার হাতের শিরা কিন্তু বেরিয়ে যাবে, হঠাৎ কিন্তু অর্থ বেরিয়ে যেতে পারে, রোগ জ্বালা অশান্তি, বিভিন্ন পিতা মাতা বিভিন্ন দিক থেকে তাদের রোগের খরচা বেরিয়ে যেতে পারে, ডাক্তারি চিকিৎসায় ভুল হয়ে যেতে পারে। কোনো ডাক্তার বলেছে আপনাকে একটা জায়গায় অপারেশন করতে হবে কোনো একটা জায়গায়, সেটা আপনি সেকেন্ড ওপিনিয়ন নিয়ে কাজটা করবেন, নাহলে কিন্তু পরে বিপদ হতে পারে, কিছুই হয়তো ওই জায়গায় নেই। এরকম ঘটনা কিন্তু আমরা পাই। এই জন্য বলছি একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এই অভিশাপ যে মুক্ত যোগ্যটা করবো আমি তারাপীঠ চলে যাচ্ছি আগামী 27 এপ্রিল। যাদের এই ধরনের ঘটনা আছে, যারা একটু মনে করছেন যে আমার ডিস্টার্ব হতে পারে, আমরা কিন্তু আগাম জেনে যাবেন, আগাম কারা বিপদ আসছে জানতে পারবেন। জানেন তুলা রাশির জাতক জাতির কাছে একটু চিন্তা করেন, যে বুঝতে পারবেন আপনার সামনে কিন্তু 2-1 মাসের মধ্যে একটা বিপদ আসছে, এটা বুঝতে পারেন। তুলা রাশির এমনি ষষ্ঠেন্দ্র সজক,
সজাগ খুব। মেষ রাশির লোকরা বুঝতে পারবে জাতক জাতিকা যে একটা বিপদ আসতে চলেছে, একটা হঠাৎ কিছু প্রবলেম হতে পারে। সিংহ রাশির মানুষরা বুঝতে পারবে যে একটা কিছু একটা ঘটনা ঘটতে পারে খারাপ। অতএব সেই জায়গায় কিন্তু এরা যারা বুঝতে পারবেন তারা অভিশাপ মুক্ত যজ্ঞ করবো আমি তারাপীঠে 27 এপ্রিল। এবং যে রাশিদের বুঝতে পারছেন ভয় ভীতি লাগছে, এই শনি রাহু সাপির যোগ, অভিশাপ যোগ, আপনাকে রিলেটিভ আত্মীয় স্বজনরা প্রচুর অভিশাপ দিচ্ছে, অভিশাপের ফলটা লেগে যাচ্ছে। জাদুটনা করেছে, কালো জাদু করেছে, কেউ আপনার রিলেটিভ সার্কেল থেকে আত্মীয় নিজের লোক ক্ষতি করেছে, বুঝতে পারছেন আপনি এই ক্ষতি করেছে। এই অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ হব, এই দোষগুলো কিন্তু কাটিয়ে নেন। অভিশাপ মুক্ত যজ্ঞ করব 64 উপচার দিয়ে, তার মধ্যে বশীকরণ হবে, বগলামুখীর কাজ হবে, নীল সরস্বতী কাজ হবে, মহামৃত্যুঞ্জয় কাজ হবে। বাচ্চা কাচ্চা সন্তান যাদের হচ্ছে না তাদের ক্ষেত্রে ভীষণ বলবো ডিস্টার্ব। তো এই রাশি লগ্নের মধ্যে যারা কনসেপ্ট করে আছেন, গর্ভবতী মহিলারা একটু সাবধানে থাকবেন। সকালবেলা সূর্য ওঠার আগে একটু গীতা পাঠ করবেন, গর্ভের সন্তান কিন্তু ভালো হবে, তারা কিন্তু বিপথে চালিত হবে না এবং পড়াশোনার দিকও ভালো হবে। একটু গীতা পাঠ করবেন অবশ্যই। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো নমঃ হিং শ্রীং মেষ রাশয় নমঃ আবাহনী মুদ্রা করবে, আবাহনী মুদ্রাটা করে নিজের দিকে তাকিয়ে এটা করবেন। আর প্রত্যেক রাশির ক্ষেত্রে বলবো কিছু মন্ত্র আছে, পাঠটা অবশ্যই করবেন। আমরা গ্রহকে কিন্তু সন্তুষ্ট করি, গ্রহকে সন্তুষ্ট করি, গ্রহের যে যাজ্ঞতরিষ্ঠ করতে হয়, গ্রহকে কি করে যাজ্ঞতরিষ্ঠ করতে হয়, তাদের বিগ্রহের পুজো করে, তাদের বিগ্রহের গায়ত্রী মন্ত্র পাঠ করে। এই বিগ্রহের গায়ত্রী মন্ত্র কি করে পাঠ করবেন? যাদের শনি, যাদের মকর রাশি, যাদের কুম্ভ রাশি, তাদের ক্ষেত্রে বলবো এদের অধিপতি গ্রহ শনি, শনির গুরু কিন্তু হচ্ছে দক্ষিণাকালী। এই দক্ষিণাকালীর কিন্তু পুজো যদি আমরা করতে পারি, দক্ষিণাকালীর গায়ত্রী মন্ত্র যদি করতে পারি, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। এই পিশাচ যোগের যোগটা, অভিশাপযুক্ত মুক্তটা মুক্ত হবেন, অভিশাপ থেকে মুক্ত পাবেন। সাপির যোগ আপনাকে কিন্তু ক্ষতি করতে পারবে না। নমঃ কালিকায় বিদ্মহে মহাশ্মশানবাসিন্যয় তন্ন ঘোরে প্রচোদয়াৎ। নমঃ কালিকায় বিদ্মহে মহাশ্মশানবাসিন্যয় তন্ন ঘোরে প্রচোদয়াৎ। এই মন্ত্রটা যারা পাঠ করবেন মকর রাশি এবং কুম্ভ রাশি, প্রতিদিন স্নানের পর আবাহনী মুদ্রা করে, যেটা বললাম এরকম করে 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 ওই হিং সিং মকর রাশয় নমঃ হিং শ্রীং কুম্ভ রাশয় নমঃ বলে কালিকায় বিদ্মহে মহাশ্মশানবাসিন্যয় ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ ওম, এই মন্ত্রটা পাঠ করুন যারা করবেন। যারা ধনু রাশি এবং মীন রাশি, তাদের আরাধ্য দেবী হচ্ছে মা তারা, তাদের তারার গায়ত্রীটা করুন। নমঃ তারা দেব্যই বিদ্মহে মহাশ্মশানবাসিন্যয় ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। ধনুরাশি মীন রাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতির আরাধ্য দেবী মা তারা। এরকম করে হাতটা দেখবেন, আবাহনী মুদ্রা দুটো হাত করে দেখবেন, দেখে ওই নমঃ হিং সিং ধনুরাশয় নমঃ নমঃ হিং সিং মীন রাশয় নমঃ বলে তারা দেব্যই বিদ্মহে মহাশ্মশানবাসিন্যয় ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ ওম, এই মন্ত্রটা পাঠ করবেন, দেখবেন অনেক ভালো হবে। যাদের মিথুন রাশি এবং যাদের কন্যা রাশি, মিথুন রাশির অধিপতিকে বুধ, কন্যা রাশির অধিপতিকে বুধ, বুধের আরাধ্য দেবীকে ত্রিপুরা সুন্দরী, কালী তারা ভুবনেশ্বরী ছিন্নমস্ত বগলা ভৈরবী ত্রিপুরা সুন্দরী, যে মন্ত্রটা আছে দশমা বিদ্যা, সেই ত্রিপুরা সুন্দরী বুধের কিন্তু আরাধ্য দেবী ত্রিপুরা সুন্দরী। এই মন্ত্রটা ওই আহ্বানী মুদ্রা করে নমঃ হিং সিং কন্যা রাশন নমঃ হিং সিং মিথুন রাশন বলে নমঃ ত্রিপুরা সুন্দরী দেব্যই বিদ্মহে হ্রিং কামেশ্বর্যই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ত্রিপুরা সুন্দরী দেব্যই বিদ্মহে কামেশ্বর্যই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। মিথুন রাশির ক্ষেত্রে এই পিশাচ যোগের ফলে, অভিশাপ যোগের ফলে এই মন্ত্রটা পাঠ করুন, দেখবেন ভালো হবে। যাদের বৃষ রাশি, যাদের বৃষ রাশি এবং যাদের বৃষ রাশির অধিপতিকে শুক্র, তুলা রাশির অধিপতিকে শুক্র, আবাহনী মুদ্রা করে মন্ত্র পাঠ করবেন। আর এই ভুবনেশ্বরী, ওই যে বললাম গ্রহকে আমরা পুজো করি, গ্রহের বিগ্রহকে আমরা যদি একটু ডাকি, গায়ত্রী মন্ত্রটা জপ করি, পিশাচ যোগের জায়গাটা কিন্তু ভালো হবে। কি মন্ত্র বলবেন? ভুবনেশ্বরীর বীজ মন্ত্র এটা বলবো না, ভুবনেশ্বরীর গায়ত্রী মন্ত্র। নমঃ নারায়ণই চ বিদ্মহে ভুবনেশ্বর্যই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। নারায়ণই চ বিদ্মহে ভুবনেশ্বর্যই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। 8 বার মন্ত্রটা বলুন। আর হিং সিং বিশ্বরাশয় নমঃ আবাহনী মুদ্রা করে 3 বার বলুন, দেখবেন ভালো হবে, প্রচণ্ড ভালো হবে।
দেখবেন প্রচণ্ড আপনারা শান্তিতে থাকবেন। যাদের মেষ রাশি, যাদের বৃশ্চিক রাশি, তাদের আরাধ্য দেবীকে মঙ্গল, মঙ্গলের দেবতাকে, মঙ্গলের দেবতা হচ্ছে বগলামুখী। এই বগলামুখীর গায়ত্রী কোনো শত্রু নাশ হবে, অশুভ দোষ কেটে যাবে, বিভিন্ন দিক থেকে আপনাদের ভালো হবে। নমঃ বগলামুখ্যৈ চ বিদ্মহে, বগলামুখ্যৈ চ বিদ্মহে, স্তম্ভিন্যৈ চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। বগলামুখ্যৈ চ ধীমহি স্তম্ভিন্যৈ চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা প্রতিদিন জপ করুন, দেখবেন অনেক ভালো হবে। যাদের সিংহ রাশি, সিংহ রাশির আরাধ্য দেবী হচ্ছে, সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, রবির আরাধ্য দেবী হচ্ছে মাতঙ্গী। যশ যোগাযোগ আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতিগতি, সম্পর্ক সব রবি করে। ভগবানের নিজস্ব কোনো আলো নেই, রবির আলোয় কিন্তু আলোকিত হয়। সূর্য প্রণাম করবেন পয়লা বৈশাখ থেকে প্রতিদিন, না নিয়ম আমি বলেছি, এর আগের অনুষ্ঠানটা দেখে নেবেন। নমঃ মাতঙ্গৈ চ বিদ্মহে স্তম্ভিন্যৈ চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। রবির আরাধ্য দেবী মাতঙ্গী। নমঃ মাতঙ্গৈ চ বিদ্মহে স্তম্ভিন্যৈ চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। এই পাঠটা অবশ্যই করুন। যাদের কর্কট রাশি, কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, চন্দ্রের দেবতা হচ্ছে কমলা, মা কমলা। প্রতিদিন সকালে উঠে 8 বার এই পাঠটা করুন, এই পিশাচ যোগ, অভিশাপ যোগগুলো সব মুক্ত হয়ে যাবে। কমলা চ নমঃ কমলায় চ বিদ্মহে অমৃত তত্ত্বায় ধীমহি, অমৃত তত্ত্বায় ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রগুলো প্রতিদিন রাশি অনুযায়ী করুন, আপনার জীবনে সার্থকতা নেমে আসবেই আসবেই আসবে। খুব ভালো থাকুন, নমস্কার। আরও কিছু তথ্য আপনাদের দেবো। এই পিশাচ যোগটা একটু কাটিয়ে নেন। এই সাপির যোগ, অভিশাপ মুক্ত যজ্ঞ আমি করব, অভিশাপ মুক্ত যজ্ঞ 64 উপাচার দিয়ে সেই তারাপীঠ মহাধামে অনেকটা আগুনের মাথায় লেলিয়ান শিখাতে এবং নীল শিখা মূলে আহুতিটা আপনারা দেবেন, অভিশাপ মুক্ত হবেই হবে। খুব ভালো থাকুন, নমস্কার।